আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের আরেকটি ম্যাথ আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত আমাদের ঋণ পরিশোধ তালিকা বা ঋণ পরিশোধ সূচি। তো দেখা যায় যে আমরা ঋণ নিলে বিভিন্ন কিস্তিতে আমরা এই ঋণের অর্থ নির্দিষ্ট সময় পর পর একটি কিস্তিতে আমরা পরিশোধ করি। বাট এই কিস্তির মধ্যে কতটুকু আমি সুদ দিচ্ছি, কতটুকু আমি আসল দিচ্ছি, সেটা কিন্তু আমরা নরমালি বুঝতে পারি না। কিন্তু যদি আমরা এই ঋণ পরিশোধ তালিকাটি ব্যবহার করি, তাহলে একজন ঋণ গ্রহীতা খুব সহজেই বুঝতে পারবেন উনি প্রতি কিস্তিতে কী পরিমাণ সুদ দিচ্ছেন এবং কী পরিমাণ আসল দিচ্ছেন। তো মূলত সুদ এবং আসলের পরিমাণ ভেরিফাই করার জন্যই আমাদের এই ঋণ পরিশোধ তালিকাটা প্রয়োজন হয় বা করতে হয়। তো এখন আমরা প্রশ্নে কখন বুঝবো যে আমাদেরকে ঋণ পরিশোধ সূচি বা তালিকা তৈরি করতে হবে, আমি বারবার বলবো তোমরা একটু নিজেরা এটি নোট করে রাখবে যে প্রশ্নে কি কি থাকলে তোমরা বুঝবে যে তোমাকে ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে হবে। প্রথমত প্রশ্নে বলে দিতে পারে যে ঋণ পরিশোধ তালিকা তৈরি করো। এটি বললে তো তোমরা বুঝবাই যে তোমাকে ঋণ পরিশোধ তালিকা বা সূচি তৈরি করতে হবে। অথবা যদি প্রশ্নে বলে দেয় বিভিন্ন বছরের সুদ এবং আসলের পরিমাণ নির্ণয় করো, বিভিন্ন বছরের সুদ এবং আসলের পরিমাণ নির্ণয় করো, তাহলেও বুঝবে তোমাকে ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে হবে। যদি তোমাকে দেখাতে বলে যে দেখাও যে সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে, অথবা দেখাও যে আসলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এই ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলেও তুমি বুঝবে যে তোমাকে ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে হবে। সুদের পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং আসলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলো থাকলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝবো যে আমাদেরকে ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে হবে। আর ঋণ পরিশোধ তালিকা তৈরি করার জন্য প্রথমেই আমাকে কিস্তির মান নির্ণয় করতে হবে। যদি প্রশ্নে কিস্তি উল্লেখ থাকে তাহলে ভালো, আর যদি প্রশ্নে কিস্তির পরিমাণ উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমাকে আগে কিস্তি নির্ণয় করতে হবে, দেন আমাকে ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে হবে। তো আমরা দেখি উদ্দীপকটি একটু সবাই। এখানে বলা হচ্ছে জনাব আতিক যন্ত্রপাতি আধুনিকীকরণের জন্য আইএফআইসি ব্যাংক হতে 5 বছরের জন্য 15% হার সুদে ৩,৩৫,২২০ টাকা ঋণ নিয়েছেন। আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। আগামী 5 বছর উনি প্রত্যেক বছর শেষে এখানে উল্লেখ রয়েছে, তাহলে আমরা এখানে যেই কিস্তিটা নির্ণয় করব সেটা অবশ্যই বছরের শেষের সূত্র ব্যবহার করে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদেরকে বলে দিয়েছে কিস্তির পরিমাণ কত, মানে কিস্তি আমাদেরকে নির্ণয় করতে হবে। দেন আমাদেরকে বলে দিয়েছে ঋণ পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে ঋণের কথা উল্লেখ রয়েছে, ঋণ নেওয়া হয়েছে, তো আমরা জানি ঋণ মানেই হচ্ছে বর্তমান মূল্য। তো এখানে যেহেতু বর্তমান মূল্য উল্লেখ রয়েছে এবং আমাকে কিস্তির মান নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই আমাকে বর্তমান মূল্যের কিস্তি সূত্র প্রয়োগ করতে হবে। কারণ আমরা জানি কিস্তির অঙ্কে যদি আমার প্রশ্নে যেই মূল্য উল্লেখ থাকবে, যদি প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু উল্লেখ থাকে, তাহলে কিস্তি নির্ণয়ের জন্য অবশ্যই আমি প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার করব। যদি ভবিষ্যৎ মূল্য উল্লেখ থাকে, তাহলে কিস্তির মান নির্ণয়ের জন্য অবশ্যই আমি ভবিষ্যৎ মূল্যের কিস্তি সূত্র প্রয়োগ করব। মানে কিস্তির অঙ্কের ক্ষেত্রে যেই ভ্যালু দেওয়া থাকবে অথবা যেই ভ্যালু চাইবে, ওই ভ্যালুর কিস্তি সূত্র তোমাকে প্রয়োগ করতে হবে। তো আমরা সমাধানটি দেখে আসি যে কীভাবে আমরা এখানে কিস্তির পরিমাণটি নির্ণয় করব। অবশ্যই এটি বর্তমান মূল্যের সূত্র প্রয়োগ করতে হবে এবং বছরের শেষে কথাটি উল্লেখ রয়েছে, তার মানে এখানে অবশ্যই শেষের সূত্রটি প্রয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের কিস্তির মান আমরা যেভাবে নির্ণয় করব সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখানে খেয়াল করো যে আমাদের এখানে প্রথমে আমরা বলেই নিয়েছিলাম, যেহেতু এখানে প্রেজেন্ট ভ্যালু উল্লেখ রয়েছে, হ্যাঁ আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যেহেতু এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু উল্লেখ রয়েছে, তো আমরা লিখলাম দেওয়া আছে পিভি ইকুয়াল টু 3,35,220 টাকা। দেন হচ্ছে আমাদের আয়ের মান উল্লেখ ছিল 15%, অ্যান্ড সময় ছিল আমাদের 5 বছর। আর আমরা জানি কিস্তি মানেই চক্রবৃদ্ধি, সূত্রে আমাদের এম প্রয়োগ করতে হবে। আমাদের কিস্তি যেভাবে বলবে এমও ঠিক সেভাবেই হবে। যেহেতু এখানে আমাদের কিস্তি প্রত্যেক বছর উল্লেখ রয়েছে, তাহলে আমরা জানি প্রতি বছর বললে চক্রবৃদ্ধি এমের মান 1 হয়, তাহলে অবশ্যই এখানে এমের মান 1 ব্যবহার করতে হবে। আমাকে নির্ণয় করতে হবে কিস্তির মান, মানে এর মান আমাকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা সূত্রটি লিখলাম, লেখার পরে আমরা হচ্ছে মান বসালাম। মান বসানোর পরে আমাদের সমীকরণ পদ্ধতিতে
ঠিক যেভাবে আমরা ক্যালকুলেশনটি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে কিস্তির মান কিভাবে নির্ণয় করতে হয় দেখানোর চেষ্টা করেছিলাম, সেভাবেই তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পেরে যাবে। তো এখানে এভাবে আমাদের এর মান নির্ণয় করতে হবে। এর মান বা কিস্তির মান আমাদের চলে এসেছে 1,00,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের কিস্তির মান চলে আসলো 1,00,000 টাকা। তো কিস্তি নির্ণয় করার পরে আমাদেরকে বলা হচ্ছিল ঋণ পরিশোধ তালিকা বা সূচি নির্ণয় করার জন্য। তো ঋণ পরিশোধ তালিকা বা সূচি নির্ণয় করার জন্য আগে আমাকে একটা টেবিল বা ঘর আঁকতে হবে, দেন হচ্ছে আমাকে তালিকাটা তৈরি করতে হবে। তো টেবিল বা ঘর আমরা কিভাবে তৈরি করব সেটা আগে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ, এখানে আমাদের টেবিল বা ঘর করার একটা নিয়ম রয়েছে। যেমন এখানে অঙ্ক হচ্ছে আমাদের 5 বছর, অঙ্ক আমাদের 5 বছর, তাই এখানে আমাকে বছরের চেয়ে নিচে নিচে একটা বেশি ঘর করতে হবে। এখানে আমরা 1 2 3 4 5 6 নিচে নিচে আমরা একটা বেশি ঘর করব। আর পাশাপাশি অলওয়েজ 6টা ঘর হবে এভাবে, পাশাপাশি অলওয়েজ 6টা ঘর হবে এভাবে। আগে আমরা ঘর করে আমরা ঘরগুলোর মধ্যে একটু নাম্বারিং দিয়ে দিব। যেমন প্রথম বছর এটা 1 নাম্বার ঘর, বছরের শুরুতে ঋণ এটা 2 নাম্বার ঘর, কিস্তি এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ঘর, সুদ এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ঘর। 4 নাম্বার ঘরের মানটা আমরা কিভাবে পাবো দেখো, এখানে আমরা লিখেছি 2 × 15%। তার মানে আমাদের 2 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটি থাকবে তার উপর আমরা এখানে 15% করে বসাতে হবে। 5 নাম্বার ঘর হচ্ছে আমাদের আসল। 5 নাম্বার ঘরের মানটি আমরা কিভাবে পাবো? 3 - 4। তার মানে 3 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘরে যেই অর্থের পরিমাণগুলো বসবে, 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বিয়োগ দিলে আমরা যেটা পাবো সেটা আমরা 5 নাম্বার ঘরে বসাবো। আমাদের 6 নাম্বার ঘর হচ্ছে বছরের শেষে ঋণ। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ঘর। এটা আমরা কিভাবে পাবো? 2 - 5। তার মানে 2 নাম্বার ঘর থেকে এই 5 নাম্বার ঘরের অ্যামাউন্ট বা অর্থ বাদ দিলে আমরা যেই মানটি পাবো সেটি আমরা 6 নাম্বার ঘরে বসাবো। তো এইভাবে ঘরগুলো আমাকে নাম্বারিং করে করে বসালে বা তৈরি করলে আমার দেখা যাবে ক্যালকুলেশন প্রসেসটা অনেকটাই সহজ হয়ে যাবে। এইজন্য আমরা এটা এভাবে নাম্বারিং করে তোমাদেরকে করানোর চেষ্টা করি। তো আমরা চলে যাই এবার ঋণ পরিশোধ তালিকায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ যেটা আমাদের ঘর করা ছিল, সেই ঘরের মধ্যে আমরা প্রথমে এই যে এইভাবে আমরা একটা একটা বছর করে আমরা ক্যালকুলেশন করে আগাবো। তো আমরা আগে প্রথম বছর, যেমন আমাদের বছরের শুরুতে ঋণ ছিল 3,35,220 টাকা, এটা আমরা এখানে বসালাম। আর কিস্তি আমরা নির্ণয় করেছি 1,00,000। এখানে আমাদের 1,00,000 বা 99,995 দশমিক এরকম চলে আসতে পারে। তো দশমিকের পরে তোমরা এখানে মানগুলো ব্যবহার করবে না, কারণ দশমিক এখানে ব্যবহার করলে তোমাকে দশমিক সহ আরও দশমিকের পরে সংখ্যার জন্য বেশি পরিমাণে ক্যালকুলেটরে সংখ্যা প্রেস করতে হবে। ওই সময়টুকু যদি আমাদের না থাকে তাহলে দেখা যাবে যে আমাদের অযথাই সময় নষ্ট হচ্ছে। এই জন্য আমরা অবশ্যই এই ঋণ পরিশোধ তালিকার ক্ষেত্রে দশমিকের পরে আমরা কোনো মান ব্যবহার করব না বা নিব না। তো কিস্তির মান আমরা যেটা পাবো 1,00,000 টাকা, প্রত্যেক বছর আমরা এইভাবে 1,00,000 টাকা বসিয়ে দিব প্রত্যেক বছর। তারপর আমরা এই যে 1 বছর এই পুরাটা লাইন শেষ করব, তারপর আবার দ্বিতীয় বছর এই পুরোটা লাইন এভাবে শেষ করে করে আমরা যাব। তো প্রথম বছর আমরা 3,35,000 টাকা ঋণ নিয়েছিলাম, সেটা আমরা বসালাম, কিস্তির মান আমরা বসালাম। দেন হচ্ছে আমাদের এই যে সুদ, যেটা আমরা আগেই বলে নিয়েছিলাম, সুদ হচ্ছে আমাদের 2 × 15%। তার মানে এই যে 2 নাম্বার ঘরে আমাদের যেই 3,35,220 টাকা অ্যামাউন্টটি রয়েছে তার উপর 15% করে আমরা এখানে বসাবো। তাহলে আমাদের সুদের পরিমাণটি চলে আসলো। এবার চলে যাব আমরা 5 নাম্বার ঘর আসল। আসল আমরা কিভাবে পাবো? 3 - 4। তার মানে 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বিয়োগ দিলে যে মানটা পাবো সেই মানটা আমরা এই জায়গায় বসাবো। দেন হচ্ছে আমরা লিখব 6 নাম্বার ঘর। এই মানটা আমরা কিভাবে পাবো? 2 - 5। তার মানে 2 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটি আছে তার থেকে আমরা 5 নাম্বার ঘরের অ্যামাউন্টটি এখন বিয়োগ দিলে আমাদের যে অ্যামাউন্টটি আসবে সেটি আমরা এখন এই 6 নাম্বার ঘরে বসাবো। তো এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেশনটা যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করি, এবং খুবই সাবধানে করতে হবে যেন এখানে ক্যালকুলেশনে কোনো ভুল না হয়। এই হলো আমাদের প্রথম বছর, আমরা এভাবে শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় বছরে যাব। প্রথম বছরের জন্য যে অর্থটি শেষ, সেই অর্থটি দিয়েই দ্বিতীয় বছর আমাকে শুরু করতে হবে। তার মানে এখানে যে অ্যামাউন্টটি থাকবে সেটি আমরা দ্বিতীয় বছরের শুরুতে নিয়ে আসব। এখন আবার দ্বিতীয় বছরে ঠিক সেম ওয়েতে এই 2 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটি আছে তার উপর 15% করে আমরা এই যে 4 নাম্বার ঘরে বসাবো। ঠিক সেম ওয়েতে 5 নাম্বার ঘর আমরা কিভাবে পাবো?
এই যে ৩ থেকে ৪ বিয়োগ করে যে অ্যামাউন্টটি আসবে সেটি আমরা ৫ নাম্বার ঘরে বসাবো। ৬ নাম্বার ঘর কিভাবে পাবো? ঠিক এই ২ থেকে ৫ নাম্বার ঘর বিয়োগ করলে যেটি আসবে সেটি আমরা এখানে বসাবো। তো এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের প্রত্যেকটা বছর এইভাবে, যেমন এটা আমাদের ২য় বছরের জন্য শেষ, এই অর্থটি নিয়ে আমরা আবার ৩য় বছরে শুরু করব। তো এইভাবে প্রত্যেকটা বছর আমাকে ক্যালকুলেশন প্রসেস সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। তো একেবারে লাস্ট বছরে যেটা দেখা যাবে, বিশেষ করে ৫ম বছরে যখন আমি ৬ নাম্বার ঘরের মানটি বের করব, সেক্ষেত্রে দেখা যাবে যে ২ নাম্বার ঘর থেকে ৫ নাম্বার ঘরের মান বিয়োগ দিলে এখানে আর কিছুই থাকবে না। তো এখানে আমরা 0 দিয়ে দিব। তো এখানে দেখা যাবে যে দশমিকের কারণে অনেকের কিছু মান চলে আসতে পারে। তো সেটা যাই হোক না কেন, যদি তোমার ক্যালকুলেশন প্রসেস সঠিক থাকে, অবশ্যই এখানে আহামরি তেমন কোনো ডিফারেন্স আসবে না। যতটুকুই ডিফারেন্স আসুক না কেন, তুমি এখানে অবশ্যই 0 দিয়ে দিবে। কারণ তুমি ঋণ নিয়েছো ৫ বছরের জন্য। ৫ বছর পরে তোমার আর কোনো ঋণ দায় থাকবে না। সেজন্য অবশ্যই এখানে তুমি 0 দিয়ে দিবে। তো এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি আমাদের ঋণ পরিশোধ তালিকাটি আমরা করতে পারবো, এবং অবশ্যই আমরা একটু প্র্যাকটিস করবো অঙ্কটি। তাহলে দেখা যাবে যে ক্যালকুলেশন প্রসেসটা আমাদের জন্য ইজি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।